শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো সকাল 7টা থেকেই কিন্তু সংসারের কাজগুলো শুরু করলাম। আসলে কি বলো তো, সকালবেলা উঠে না একটু হাঁটতে হয়, তারপরে দুধ গরম করে ঈশাকে 1 ফিটার খাইয়ে দিতে হয়। যেহেতু 1 ফিটার দুধ খেয়ে রাত্রে ঘুমাই আর তো সারা রাত ওঠে না, ওই কারণে ভোরবেলায় উঠে আবারও খাইয়ে দিই। হয় একটু সেরেল্যাক্স দিই, তা না একটু দুধ খাইয়ে দিই, তাহলে বেশ অনেকখানি বেলা পর্যন্ত ও ঘুমায়। আর ও যদি 8টা পর্যন্ত ঘুমায় না, তার মধ্যে আমার সংসারের যাবতীয় কাজ হয়ে যায়। তো সেই কারণেই আর কি। তো সকালবেলার এই মৌসুমটাও অনেক বেশি সুন্দর। আর পুকুরে দেখতেই পারছো আবছা আবছা মতো রোদ্দুর, এখনও কিন্তু পুরো রোদ্দুর আসেনি। তবে এই ঠান্ডা ঠান্ডা সকালে না অনেক কাজ করতে ভালো লাগে। আর আমাদের সারা দিনের থেকে সকালবেলায় কিন্তু বাসনপত্রের চাপ বেশি হয়। কেন বলো তো? বিকাল থেকে সেই রাত পর্যন্ত যা কিছু খাওয়া হয়, দুপুরবেলা তো খাওয়ার পরে মেজে রাখা হয়, আর বিকাল থেকে সমস্ত রাত সকাল পর্যন্ত, আর তারপরে যে হাঁড়িকুড়িতে রান্না করা হয় দুপুরে, সবগুলো মিলে কিন্তু এতগুলো বাসন হয়। যাই হোক, সবগুলো টুকটুক করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা মেয়েরই সুন্দর সাজানো গোছানো সংসারের শখ থাকে, আর সেটা বলতে পারো আমার ভিতরেও অনেকটা। সেই কারণে না চেষ্টা করি সকাল থেকে একা হাতে সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর এতে করে আমার সংসারে কিন্তু সুন্দর আয় উন্নতিও বিরাজ করে। কেন বলো তো? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা কিন্তু আমরাও জানি। আসলে এই বিষয়টা হয়তো সবাই জানেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংসারে আয় উন্নতি বিরাজ করে। তো সেই কারণেই আর কি চেষ্টা করি হাজার শরীর খারাপ থাক যাই থাক না কেন, কাজগুলো একেবারে টাইমের মধ্যে কমপ্লিট করতে। তো সকালবেলা করে 8টার মধ্যে দোকান খুলতে হয় যেহেতু, সেই কারণে কিন্তু কাজগুলো একটু ভারী পড়ে আমার কাছে। যদি দোকানে যাওয়ার চাপটা না থাকতো, তাহলে আরও একটু ধীরে সুস্থে আরও অনেক কাজ করেই তারপরে আমি সকালে রান্নাগুলো কমপ্লিট করতে পারতাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট। এখন চলে যাব ঘরে, আর আগে যাব ছাদে। কেন জানো তো? অনেকটা ভিজে জামা কাপড় আছে কালকের, তো সেগুলো সুন্দর করে মেলে দেব। তো রোদ্দুরও কিন্তু চলে এসছে ছাদে, আর যেহেতু এই জায়গাটা আগে সৃষ্টি গাছটা ছিল, ওই কারণে কিন্তু একটু ছায়া থাকতো, আর একটা দড়ি টাঙানোরও মোটামুটি আমার জায়গা ছিল। আর এখন যেটা হয়েছে যে ছাদের উপরে আমি আর দড়িই বাঁধতে পারবো না। কোথায় বাঁধবো? চারিদিকে তো আগলা ছাদ, বাঁধার মতো কোনো জায়গা নেই। ওখানটায় গাছটা ছিল বলে বাঁধতে পারতাম। তো কিছু তো করার নেই, এটা হচ্ছে প্রাকৃতিক একটা দুর্যোগ, যার কারণে আমার গাছটা পড়ে গেছে। এখানে আসলে না অনেকটা খারাপ লাগছে, কারণ এই জায়গাটা জুড়ে পুরো ছায়া হয়ে থাকতো। আমার এই ঘরটাই কিন্তু একটু হলেও ঠান্ডা ঠান্ডা লাগতো। তবে এখন যেটা হয়েছে, এই ঘরটায় প্রচণ্ড গরম লাগবে। তো দেখো নিচেই চলে আসলাম, এসে ঘরবাড়ির অবস্থা দেখছো, এখানে একটা জামা, ওখানে একটা প্যান্ট, আরও তো রাত্রে প্রায় গুছিয়েই শুয়েছি বলতে পারো। তারপরেও এই অবস্থা। প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার ঘরবাড়ি পুরো বাচ্চা কাচ্চারা মাথায় উঠে নিয়ে নাচে। ঈশা তো একরকম নোংরা করে, তার সঙ্গে সিমরানও লেগে যায়। দুজন মিলে একসঙ্গে যদি নোংরা করে, বলো কতটা গুছিয়ে পারবো? আর সেই সঙ্গে তো হাজব্যান্ডও আছে, ও যদি জামা কাপড় খোলে কখনোই জায়গায় তো রাখবে না, আরও যদি একটা জামা কাপড় বের করতে যায় 10টা হুড়ায়। তো এরকমই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সংসারের মেয়েদেরকে যেতে হয়। তো এই যে টাইমটা, এটা আমার কাছে অনেকখানি জরুরি, কারণ এই আর অল্প একটু সময়ের মধ্যে আমার ঘরের কাজগুলো শেষ করতে হবে, তারপরে দোকানে যেতে হবে। এই একটা চাপের মধ্যে তো আছি। তার মধ্যে হাজব্যান্ড আবার গেছে কলকাতায় রিপোর্ট করতে। ওর যেহেতু ইদানিং করে কিছু পেটের প্রবলেম হচ্ছে, সেই কারণেই তো ফোন করে বলল যেখানে রিপোর্ট করতে যাবে। তো আগের দিন টাকা দিয়ে সে রিসিপ্ট নিয়ে এসেছিল, আর ডাক্তারবাবুর যে প্রেসক্রিপশন ছিল সেগুলো সব একসঙ্গে একটা পিন আপ করে দিয়েছিল। তো সেটাই কাল নিয়ে যায়নি, ভুল করে রিপোর্ট করতে গেছে। সেখানে তো রিপোর্টবিহীন ফটো হবেই না। তো সেই কারণেই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নেই, তারপরে যে বিলটা ছিল টাকা দেওয়ার,
সেটাও নেই। তো আমাকে বলল যে দোকানে ওগুলো সব রাখা আছে, তাড়াতাড়ি করে দোকানে যাও, আগে ওইগুলো পাঠাও। তো সেই ফটোগুলো অনেক তাড়াতাড়ি গিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে হাজব্যান্ড আসার সময় একটু তাহেরি নিয়ে এসেছিল, সেটাই খেয়েছিলাম দোকানে বসে। আর 12টার দিকে আমি বাড়িতে এসেছিলাম। হাজব্যান্ড দোকানে বসলে আমার কিন্তু আর কোনো দিকে অতটা বেশি লক্ষ্য রাখা নাও লাগে। যদিও বা শরীর খারাপ থাকে, ঈশাকে দোকানে নিয়ে গিয়ে রেখে দেয়, এইরকমই একটা ব্যাপার। তো প্রত্যেক মানুষের সংসারে কিন্তু দুটো মানুষের মনোমালিন্য এটা অনেক বেশি জরুরি। এটার কারণেই আমাদের সংসার। যে সংসারে দুটো মানুষের মনের মিল নেই, সংসারটা কিন্তু অনেকখানি বেশি কষ্টকর হয়ে পড়ে। তো হয়তো সংসারে অভাব আছে, তবুও কি জানো তো, যে দুটো মানুষের মনের মিলটা আছে বলে এখনো পর্যন্ত আমরা একইভাবে হাতে হাত দিয়ে চলে যাচ্ছি। হয়তো সংসারের অনেক খরচ, সেগুলো সবগুলোই আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সংসারের আমরা করে উঠতে পারি না। কিছু কিছু আশা আমাদের আধুরায় থেকে যায়। আর স্বামীর যদি অল্প ইনকাম হয়, তখন কিন্তু আরও বেশি এইগুলো আমাদের মনে গাঁথা দিয়ে থাকে যে কবে করব, তবে নিশ্চয়ই একদিন হয়তো পূরণ হবে। এইরকম একটা আশা নিয়েই আমরা চলতে থাকি। তবে এই আশাটা কবে পূরণ হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। আসলে টাকা পয়সা থাকলেই যে সুখ হবে সেটা কখনোই নয়। দুটো মানুষের মনের মিলটা অনেক বেশি জরুরি। তো স্বামীর অল্প ইনকাম দিয়েও কিন্তু আমি আমার সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে বেশ মনের মতো করে রেখে দিয়েছি। তার মধ্যে তো দুটো বাচ্চা আছে, স্কুলের খরচ আছে সিমরানের, আর ঈশার পিছনে মাস গেলে একটা বড় খরচ করতে হয় দুধের পিছনে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনকালগুলো বেশ ভালো যাচ্ছে। আর আমার এই কাজকর্ম দেখে তোমরা যারা উপকৃত হও আমাকে কমেন্ট করো। তো চলো সেই সকল বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক। রুমা ভ্লগস বলেছ যে অ্যালার্জির থেকে শ্বাসকষ্ট হয়। তো এটা কিন্তু আমি আগে জানতাম না, তবে মাঝে কিছুদিন আগে জেনেছিলাম। আর আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যে, আর যদি পুঁই শাক খেয়েছি বেশি তখন আরও বেশি হয়। তো তারপরেই জানতে পেরেছিলাম। তো অনেক ভালো থেকো বোন, এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য। আনন্দী ভ্লগ বলেছে সব মিলিয়ে অসাধারণ, অনেক সুন্দর কাজ। তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মুস্কান বলেছ যে প্রথম কমেন্ট করলাম, রোজ ভিডিও দেখি তবে কমেন্ট করে ওঠা হয় না। তো অনেক অনেক ধন্যবাদ যে সময় করে তুমি যে আমার জন্য একটু হলেও টাইম বের করে একটা কমেন্ট করেছো। ভালো থেকো বোনু। শিফা খান বলেছ ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বসিরহাট হাসনাবাদে। শিফা খান, সাদিয়া ব্লগ, বিশ্বজিৎ, মধুমিতা, হ্যাপি লাইফ স্মৃতি, রুমা ব্লগ, রুবিনা বিবি, এদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন করার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক ভালো থেকো বন্ধুরা। তো কাল সকালবেলা আমার কমেন্ট বক্সটা বন্ধ ছিল, আর আমি নিজেও জানতাম না। একজন কমেন্ট করে বলার পরে তারপরে কিন্তু আমি কমেন্ট বক্সটা অন করেছিলাম। তো এরকম কিছু কিছু ভুলের জন্য সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরে দেখো সংসারের কাজ তো মোটামুটি শেষ। তারপরে পোটেটা ধুয়ে নিচ্ছি। কেন জানো তো, এখানে যে আজ কত দিন ধরে এই শ্যাওলাগুলো ছিল, তারপরে কিন্তু কেমন একটা স্পট জমে গেছে। আর যখন এখন পোটে থেকে শ্যাওলাগুলো নেমে গেছে, সেই কারণে একটুখানি ধুয়ে আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এতে করে শ্যাওলার দাগগুলো আর থাকবে না। ভাবছি জানো তো যে কবে উঠানটা শুকাবে আর আগের মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবো। এই যন্ত্রণা না আর সহ্য হচ্ছে না। কত দিন বলো তো উঠোনে এরকম পানি, নিচেই নেমে কোনো কাজই করা যায় না। ঘরের ভিতরে আর কতটা কাজ করা যায় বলো। শুধু ছাদের ওপরে জামা কাপড়গুলো মেলা যেত বলে একটু হলেও বেঁচেছি, তা নয় এখন তো এই জামা কাপড় মেলার জায়গাটাও প্রচুর কাদা। তো সেখানেও যাওয়া যায় না জামা কাপড় মেলতে। তবুও যখন জামা কাপড় বেশি হয় দুই একটা ওখানে দেই নিচেই। তো তারপরে দেখো গেটটা লাগিয়ে দিচ্ছিলাম আর অনেকখানি জাম হয়ে গেছিলো। তো খুব জোরে টেনে টেনেই লাগালাম, আর এখন চলে আসলাম আমার এই উনুন পাটটা। তো এখানটাও একটু সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে পরিপাটি করে নেব।
এই উনুন পাড়ের চালটা না পুরো নষ্ট হয়ে গেছে, আর চারিদিক থেকে পানি পড়ে পড়ে খুব বাজে অবস্থা ছিল। মাঝে একদিন একটু মুছে দিয়েছিলাম, আর তারপরে যেহেতু আবার 2-3 দিন রোদ্দুর হচ্ছে, ওই কারণে আপনিতেই শুকিয়ে গেছে। তবে তলার মাটিটা না পুরো নরম। এই ম্যাটের ওপর দিয়ে পা দিচ্ছি, পাও ডেবে ডেবে যাচ্ছে। তো যাই হোক, এবার দেখি শুকনোর টাইমে রান্নাঘরটাও ঠিক করে নেব, তা নয় বর্ষাকালে আমার উনুনটা অনেক খারাপ হয়ে যায় পানি পড়ে পড়ে। তো দেখো, এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন চলে আসলাম ছাদে, আর এখন আমি সুন্দর করে কিছুটা জামা কাপড় আছে সেগুলো কেচে আবারও মেলে দেব। তো আজকে তো এই হালকা পাতলা রান্নাই করেছি বলতে পারো, মাংস আর উচ্ছে আলু ভাজা করেছি। তো সেই কারণে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মাছ বাছার কোনো ঝামেলা ছিল না। সেই কারণেই আর কি, দেখবে মাছ সবজি কাটতে কিন্তু অনেকখানি সময় যায়, আর মাংস হলে কি কেটে কুটে একটু চাপিয়ে দিলে হয়ে যায়। আর বাটনাটা তো ফ্রিজেই করা ছিল, ওই কারণে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তো এখানে বেশ কিছুটা ইশার হিসু করা প্যান্ট আছে, হাজব্যান্ডের একটা গেঞ্জি আছে। তো যেহেতু দোকান থেকে সার্ফ আনতে ভুলে গেছিলাম, ওই কারণে দুটো শ্যাম্পু কেটে দিয়েছি। আর যখন দেখা যাচ্ছে হিসু করা প্যান্ট হয়, আমি কিন্তু একবার ধুয়ে নিয়ে তারপরে শ্যাম্পুর পানিতে ধুয়ে নিই, তাহলে এর যে গন্ধটা না সেটা আর কিন্তু থাকে না। কারণ দেখবে সার্ফ দেওয়ার পরেও কিন্তু অনেক সময় গন্ধ লাগার একটা সম্ভাবনা থাকে, তবে শ্যাম্পুর গন্ধটা যেহেতু অনেক প্রখর, ওই কারণে অনেক সময় থাকে, আর দেখবে অনেক সুন্দর একটা সুগন্ধ বের হয়। তো সেই কারণে আমি সানসিল্কের কালো কালারের যে শ্যাম্পুটা বাচ্চা কাচ্চার প্যান্ট ট্যান্ট ধোয়ার পক্ষে সেটাই ব্যবহার করি। অনেক সময় সার্ফের মধ্যে একটুখানি করে গুলে দিই, তাহলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর বার হয়। কারণ আমার না অন্য যে জামা কাপড়ে দেওয়া সেন্টের মতো যেগুলো আছে, ওগুলোর গন্ধ খুব একটা বেশি ভালো লাগে না, শ্যাম্পুর গন্ধ টন্ধ যেন বেশি ভালো লাগে। ওই কারণে কাচার সময় একটুখানি শ্যাম্পু দিয়ে দেই, যে শ্যাম্পুটা আমার পছন্দ। আর এই ছাদের ওপর এই জায়গাটায় কাচার না একটা সুবিধা আছে, কারণ এখানে কাচি আর সামনে মেলে দিই, আর বেশি দৌড়োদৌড়ি ছোটাছুটি করে না। তো পুকুর থেকে হয়তো যদি কেচে নিয়ে আসি, তাহলে অনেক ভারী ভারী গামলাগুলো সেগুলো হয়তো টেনে টেনে আবার ছাদে তুলতে হতো, সেটা তো আর করতে হচ্ছে না। এখান থেকে ধুচ্ছি, সামনে গিয়ে মেলে দিচ্ছি। কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় শুকিয়েও যাচ্ছে। যেহেতু আমাদের ফাঁকা জায়গায় বাড়ি, ছাদের উপরে প্রচণ্ড হারে রোদ্দুর, পুরো এই দুপুরের টাইমটায় মাথা কপাল ফেটে যাবে এরকম একটা রোদ্দুর। তো এদিকটা একটু ছায়া ছায়া হয়ে গেছে, আর যেহেতু বেশ বেলাও হয়ে গেছে, এক্ষুনি ওই দিকটাও ছায়া হয়ে যাবে। তবে যাতে ছায়া হবে তাতে আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। আমি এখন খালি পায়ে এর উপরে পাই রাখতে পারছিলাম না, এতটা গরম ছিল। সকাল থেকে এত প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে যে এই টাইমটায় ছাদটা প্রচণ্ড গরম। তো ওদিকে ঈশা আমার জন্য দাঁড়িয়ে আছে ছায়ের দিকে, আমার কাজটা হয়ে গেলে তারপর আমার সঙ্গে নিচেই যাবে। তো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা। তো এখন একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি বান্ধবীর বাড়িতে, জরুরি তলব করা হয়েছে সেই কারণেই আর কি। আসলে কি বলো দিনই, সবসময় না ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না, কাজের মধ্য থেকে থেকে একটু কিন্তু বাইরে যাওয়ার নেশা আমাদের সবারই আসে। তো বাইরে আর কোথায় যাব, মায়ের বাড়ি তো আমার দোকানের পাশে যাওয়ার জায়গা নেই, ওই কারণে কিছু হলে কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে আসি। যেহেতু আমরা দুই বান্ধবী মিলে এসেছি ওর বাড়িতে, আর ও কিন্তু অনেক রকম খাবার দাবার নিজে হাতে তৈরি করেছে আমাদের জন্য। এদিকে দেখো চাউমিন আছে, ওখানে পায়েস সিমুই আছে, ওখানে কফি আছে, তারপরে আরও অনেক অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো। তো আমি না অনেক বকাবকি করছিলাম এত কিছু আনার জন্য। তো এদিকে আছে এই যে একটা বেরি ফ্লেভারের কেক, এদিকে চিকেন শাটার আছে, আরও অনেক কিছু আছে, প্যাটিস ট্যাটিস অনেক কিছু। তো এগুলো আমার আরেকটা বান্ধবী নিয়ে এসেছিলো। তো আমরা এখন সবাই মজা করে খেয়ে নেব একসঙ্গে, আর গল্প আড্ডা তো চলবেই এখন। আসলে কি বলো তো, যে এদিকে আবার মোমো নিয়ে এসছে, দেখো কত কাণ্ড, কত কিছু এনে এখানে হাজির করেছে। আর এতগুলো খাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। তো লাস্টে আসার সময় আমরা খাইনি বলে সবগুলোই আবার প্যাকিং করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। চিকেন লেগ পিসটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো যাই হোক, এখন এগুলো থেকে টুকটাক খাচ্ছিলাম, আর সব কিছুই রেখে দিয়েছিলাম, সেগুলো আবার ব্যাগে আমাদের বাড়িতে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। আর সব থেকে বড় জিনিস যেটা, আমার বন্ধু আমাদের দুই বান্ধবীর আর ওর জন্য, তিনজনের জন্য একই রকম চুড়িদার কিনে রেখে দিয়েছিল, সেগুলো আমাদেরকে দিয়েছে।
তো এই চুড়িদারটি দিয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।